সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যারা ক্লাস 7-এ পড়ো, তো আজকে তোমাদের গণিত বইয়ের যে প্রশ্নের সমাধানটা নিয়ে আসছি সেটা হচ্ছে 17 নম্বর পৃষ্ঠার অনুশীলনী 1.2, 17 নম্বর পৃষ্ঠার 23 নম্বর একটি সৃজনশীল প্রশ্ন আছে। তো 23 নম্বর সৃজনশীল প্রশ্নটা সমাধান আজকে আমি তোমাদের ভেঙে ভেঙে খুব সহজ করে বুঝিয়ে দেব। তো মনোযোগের সাথে ক্লাসটি দেখো, আশা করি বুঝতে পারবে। তো উদ্দীপকটা আছে 384 এবং 2187 দুটি সংখ্যা, এটাই হচ্ছে উদ্দীপক। তো ক নম্বরে বলছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তাহলে দেখো, পূর্ণবর্গ সংখ্যা কিনা তা উৎপাদকের সাথে যাচাই করতে বলছে। খ নম্বরে বলছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে দুটি উত্তর, কিন্তু খ নম্বরে দুটি উত্তর। গ নম্বরে বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো, তিনটি প্রশ্ন আমরা পেয়েছি সৃজনশীলের। তো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা যাব। প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তাহলে প্রথম সংখ্যা কোনটা? 384। তো আমরা কি করব, প্রথমে যে 384 কি পূর্ণবর্গ সংখ্যা কিনা তা উৎপাদকের সাহায্যে। তো আমরা প্রথমে এই যে প্রথম যে সংখ্যাটা 384 এর উৎপাদকে বিশ্লেষণ করব। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারবে। দেখো আমি কিভাবে করি। প্রথম সংখ্যাটি আমরা লিখলাম 384। দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে যেহেতু এটা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করব। 2 অক্ষে 2, তারপরে হচ্ছে 18 থাকলো, 9 দুগুণে 18 আর 2 দুগুণে 4। আবারও 2 দিয়ে দেবো, যেহেতু 192 আছে। 192কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা কত? 96। এবার দেখো, আবারও 2 দিয়ে দেবো, যেহেতু 96 আছে, তাহলে পাচ্ছি 96কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 48। আবার 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে 24 দুগুণে 48। আবারও 2 দিয়ে দেবো, তাহলে কি পাবো? 12 দুগুণে 24। এবার 12কেও আবার 2 দিয়ে দেবো। যতক্ষণ জোড় সংখ্যা পাবো ততক্ষণ 2 দিয়ে দেবো। 6 দুগুণে 12, আবারও 2 দিয়ে দিলাম। 3 দুগুণে 6। 3ও কিন্তু মৌলিক, তাই না? 3কে আর ভাঙা যাচ্ছে না। তো দেখো, এখানে যে উৎপাদকগুলো আমরা পেয়েছি, এখানে আমরা যদি একটু গণনা করি তাহলে কয়টা 2 আছে? দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা 2 আছে। আর কি আছে? 1টা 3। তাহলে উৎপাদক সমূহকে আমরা এভাবে গুণ আকারে যদি বসাই, তাহলে 2 4 6 7, 7টা 2কে আমরা এখানে বসাবো। তারপর একটা 3 আছে, সেটাকেও বসাবো। তো বসানোর পরে আমরা প্রতিটি একই সংখ্যার জোড়া নেব। একই সংখ্যা যদি 2 থাকে তাহলে আরেকটা 2কে নিয়ে জোড়া বাঁধাবো। যদি 3 থাকে তাহলে আরেকটা 3কে নিয়ে জোড়া বাঁধাবো, তবে 3 থাকতে হবে। তাহলে দেখো, আমরা কয়টা 2 এখানে বসাবো? 7টা 2, 2 4 6, 7টা 2 বসাইছি আর একটা 3 বসিয়েছি, অর্থাৎ যে উৎপাদকগুলো পেয়েছি সেগুলো এখানে বসিয়েছি। তাহলে প্রথম দুটো সংখ্যা নিয়ে আমরা একটা জোড়া বাঁধালাম এবং দ্বিতীয় দুটো যে 2 আছে সেই দুটো সংখ্যাকে নিয়ে আরেকটা জোড়া, এবং দেখো তৃতীয় আরও দুটো 2 আছে, তাই নিয়ে আরও একটি জোড়া বাঁধলাম। এবার দেখো, বাকি থেকে যাচ্ছে কি? একটা 2 আর একটা 3। এখন যেহেতু জোড়া বাঁধতে বাকি থেকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমরা এই কথাটা একটু স্পষ্ট লিখতে পারি, এই দুটো কিন্তু জোড়া করা হয়েছে। এই যে 3টে জোড়া হয়েছে, তাই না? জোড়া করে পেয়েছি, এই জন্য আমরা ডান পাশে এই কথাটা যদি লিখি যে জোড়া করে, তাহলে খুব সুন্দর হয়। তো এখন দেখো, যেহেতু 2 এবং 3, লাস্টের যে 2 এবং 3 সে দুটো কি হয়ে গেছে? বেশি থেকে গেছে। এই দুটো কিন্তু জোড়া বাঁধতে পারেনি। তাহলে আমরা এটা লিখতে পারি যে যেহেতু 2 3, আমরা এবংও লিখতে পারি, অথবা 2 দিয়ে কমা দিয়ে 3 দিতে পারি, সমস্যা নাই। যেহেতু 2 3 জোড়া বিহীন, এই 2 এবং 3-এর কিন্তু কোনো জোড়া নেই, তাই না? 2 এবং 3 জোড়াবিহীন সংখ্যা, তাই প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এই 2 আর 3 যদি জোড়া বাঁধতে পারতো তাহলে কিন্তু অবশ্যই এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। যেহেতু জোড়া বাঁধতে পারেনি, তাই আমরা বলতে পারবো যে
প্রথম সংখ্যাটি 384 পূর্ণবর্গ সংখ্যা নয়। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের সমাধান হয়ে গেল। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক নম্বর প্রশ্নটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার চলে যাব আমরা পরবর্তী টপিকস অর্থাৎ খ নম্বর অঙ্কে, তাই না? খ নম্বর অঙ্কটা আছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয়। দ্বিতীয় সংখ্যাটি কী হবে? যদি পূর্ণবর্গ না হয় তাহলে আগে পূর্ণবর্গ কিনা সেটা যাচাই করতে হবে। যদি না হয় তারপরে দেখবো, তাই না? আগে পূর্ণবর্গ কিনা যাচাই করতে হবে। তাহলে পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে প্রথমে দেখো পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা যাচাইয়ের জন্য আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো প্রথমে আমরা একটু লিখে নেব যে এখানে দ্বিতীয় সংখ্যা সমান 2187। দ্বিতীয় সংখ্যা সমান 2187 অর্থাৎ 2187। এবার এই 2187কে আমরা পূর্ণবর্গ কিনা তা যাচাই করার জন্য আমরা মৌলিক গুণনীয়ক বের করব 2187। তো তার জন্য আমরা প্রথমে বসালাম, যেহেতু বেজোড় সংখ্যা আমরা 3 দ্বারা ভাগ করব, 3 × 7 = 21। তারপর 8-এর ভিতরে যায় হচ্ছে 3 × 2 = 6, 2 থাকলো 27, 3 × 27 অর্থাৎ 729। এখানে আমরা 9 দিতে হবে, 729। আবারও বেজোড় সংখ্যা, তাহলে আবারও চেষ্টা করব 3 দ্বারা যায় কিনা। তো 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 × 2 = 6, 1 থাকলো 12, 3 × 4 = 12, 3 × 3 = 9, 243। আবারও যেহেতু বেজোড় সংখ্যা তাহলে 3 দ্বারা ভাগ করতে চাইব, 3 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 81। আবারও বেজোড় সংখ্যা, তাহলে আবারও আমাদের 3 দ্বারা ভাগ করার চেষ্টা করতে হবে, দেখি পূর্ণ বিভাজ্য হয় কিনা। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে পাচ্ছি 3 × 2 = 6, তাহলে থাকে 21, তাহলে 3 × 7 = 21। আবারও 3 দিয়ে দিলে 3 × 9 = 27, আবারও 3 দিয়ে দিলে 3 × 3 = 9। তো এখানে দেখো আমাদের মৌলিক গুণনীয়ক নির্ণয় করা হয়ে গেছে। এখানে 3 পাওয়া গেছে, হচ্ছে 1 2 3 4 5 6 7টা 3 পাওয়া গেছে। এই 7টা 3 আমরা পাশে লিখব, লিখে জোড়া তৈরি করব, জোড়া তৈরি করে দেখব যে আসলে কোনো জোড়া করতে বাকি আছে কিনা। যদি বাকি থাকে তাহলে পূর্ণবর্গ নয়, আর বাকি যদি না থাকে তাহলে আমরা পূর্ণবর্গ সেটা বলে দিতে পারবো। তো আমরা লিখব উৎপাদক সমূহ হলো, যে উৎপাদকগুলো পেয়েছি 3টে 3, 4টে 3, 5টা 6টা 7টা। এই 7টা 3 আমরা বসাবো, 2 4 6 7, 7টা 3কে আমরা বসাবো। যেহেতু বিজোড় সংখ্যক 3 7টা, নিশ্চয়ই এটা পূর্ণবর্গ নয়, তাই না? জোড়া বাঁধালে 8টা হলে জোড়া বাঁধত। তাহলে আমরা জোড়ায় জোড়ায় আকার দিব, এখানে জোড়া করে আমরা পাচ্ছি, তাহলে জোড়া করে পাই 3 × 3, এই এক জোড়া গেল। এরপর আবারও আর 2টি 3 নেব এবং লিখব 3 × 3। এরপরে আবারও আর এক জোড়া নেব, সেটা হচ্ছে 3 × 3। তাহলে 3 জোড়া 3 পেয়েছি, 3 জোড়া 3, আর একটা 3 কিন্তু অবশিষ্ট থেকে গেল। তো যেহেতু অবশিষ্ট 3 থেকে গেল, তাহলে এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয়, কারণ জোড়াবিহীন কোনো সংখ্যা যদি থেকে যায় তাহলে সেটাকে আমরা পূর্ণবর্গ বলতে পারবো না, বলতে হবে পূর্ণবর্গ নয়। তাহলে এখানে 3 জোড়াবিহীন সংখ্যা, অতএব আমরা লিখব যে দ্বিতীয় সংখ্যা 2187 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো আমরা লিখব সুতরাং 2187 এর সাথে 3 গুণ করলে, এখানে বলছে কিন্তু দেখো যে যদি পূর্ণবর্গ না হয়, তো আমরা বুঝতেছি এটা পূর্ণবর্গ নয়, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাতে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে যেটা জোড়াবিহীন
ঠিক সেই সংখ্যাটাতে গুণ করলে আমাদের পূর্ণবর্গ হয়। তাহলে আমরা লিখব 2187 সাথে 3 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়। আর বলছে তখন পূর্ণবর্গ সংখ্যাটি কত বলে, তাহলে আমাদের 3 দ্বারা গুণ করে আমাদের দেখায় দিতে হবে সেই পূর্ণবর্গ সংখ্যাটি কত, সেটা আমাদের দেখায় দিতে হবে। তাহলে 2187 এই সংখ্যাটা গুণ করতে হবে কত দ্বারা, 3 দ্বারা। তোমরা ঠিক এভাবে করে ফেলি, আমরা গুণটা করে ফেলি, আমরা হাতেও করতে পারি আবার ক্যালকুলেটরেও করতে পারি। তো আমরা গুণটা হাতে করব। 2187 পূর্ণবর্গ সংখ্যাটি কত এটা আমাদের বের করতে বলছে। তাহলে 2187 সঙ্গে আমাদের 3কে গুণ করতে হবে। তো আমরা বসাই পূর্ণবর্গ সংখ্যা সমান পূর্ণবর্গ সংখ্যাটি সমান 2187 গুণ হচ্ছে কত, 3। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 7 21 1 আর 2, 3 8 24 আর 2 26, 26 কত 6 আর 2, 3 অক্ষে 3 আর 2 5, 3 দুগুণে 6, 6561। এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তো এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটি করব। গ নম্বর প্রশ্নটা আছে, দেখো যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু বলছে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা ভাগ প্রক্রিয়ায় যে বর্গমূল নির্ণয় করা যায় সেই পদ্ধতিটা অবলম্বন করব। তো প্রথমে আমরা লিখব যে দ্বিতীয় সংখ্যা যেটা আছে সেটা লিখব যে দ্বিতীয় সংখ্যা সমান 2187। এবার এই সংখ্যাটিকে ডান দিক থেকে দুটি সংখ্যা করে আমাকে জোড়া করতে হবে। 87 হচ্ছে এক জোড়া আর 21 হচ্ছে আর একটা জোড়া। তো প্রথমে 21-এর ভিতরে এমন সংখ্যাকে করতে হবে যাতে ডাবল করলে 87 এবং 21-এর ভিতর দিক থেকে দুটি অঙ্ক করে জোড়া করতে হবে। তারপর 21-এর ভিতরে যাচ্ছে আমাকে দিতে হবে ডাবল, 4 দিয়ে যদি দিই 4 4 16। এটাকে নিব এবং 16 যদি 21 থেকে 16কে বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি, সেটার আগে আমরা বিয়োগ করে নিই। 6 কত হলে 11 হয়, 5 হলে 11 হয় এবং তাহলে 87 এবং যে জোড়াটা ডবল হচ্ছে এই জোড়াটাকে আমরা ধরে এখানে নিয়ে চলে আসব এবং এমন একটি সংখ্যা 587 যেটাকে আমার নিতে হবে। তো তার আগে আমাদের 87 কে ভাগফলের জায়গায় এবং এই বাম পাশেও নিতে হবে 6, যেটা নেওয়ার পরে 6 দিয়ে 86কে গুণ করলে আমরা পাচ্ছি 6 36 6 আর 3 6 48 আর 3 51। তো 516 আমরা যদি বিয়োগ করি 6 আর 1 7, 1 হলে 11 তাহলে 71। তো দেখো 71 যেহেতু অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে আমাদের বুঝতে হবে যে 2187 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমরা এখানে একটা কথা লিখে দিতে পারি যে যেহেতু বর্গমূল করলে 2187কে আমরা দেখো বর্গমূল করেছি, করে কি হচ্ছে 71 অবশিষ্ট থাকছে। তো সেই কথাটা আমরা এখানে একটু লিখিত আকারে লিখে দেব যে যেহেতু বর্গমূল করলে 71 অবশিষ্ট রয়েছে, তাই 2187 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো এই লেখার পরে আমাদের যেহেতু পূর্ণবর্গ নয়, কিন্তু পূর্ণবর্গ হতে গেলে কত যোগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটা কিন্তু আমাদের বের করতে বলছে। আমাদের কিন্তু প্রশ্নের দিকে খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের কি বের করতে বলছে, তাই না? যেহেতু এটা পূর্ণবর্গ নয়, তাহলে কত যোগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তো পূর্ণবর্গ সংখ্যা যদি হতে হয় তাহলে দেখো 46 আছে, তাই না? তাহলে 46 অর্থাৎ বর্গমূলটা হতে হবে 46 যোগ 1 অর্থাৎ পরবর্তী সংখ্যাটা হতে হবে বর্গমূল। তাহলে কিন্তু এই 2187 সংখ্যাটি পূর্ণবর্গ হবে।
দেখো কিভাবে হবে, পরবর্তী বর্গমূল হবে 46 যোগ 1 সমান হচ্ছে 47। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমাকে যেহেতু বানাতে হবে আমাদের, সেহেতু কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাও আমরা বের করব। তাহলে দেখো 87 গুণ 87 যদি এখন আমরা দিই তাহলে একটা সংখ্যা পাবো, তাই না? সেই সংখ্যা থেকে 2187 আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলেই কিন্তু কত যোগ করলে সেটা পাওয়া যাবে, তাই না? তাহলে বর্গমূল হবে 46 যোগ 1 সমান হচ্ছে 47। তখন বর্গ সংখ্যা হবে 47 গুণ 47। তো আমি দেখো এখানে তোমাদের গুণ করে দেখাচ্ছি কিভাবে 47 সঙ্গে 47কে গুণ করতে হয়। তো আমরা প্রথমে একটা দাগ দেব এবং 7 দিয়ে 7কে গুণ করব। 7 7 49, 9 হাতে 4, 4 7 28 আর 4, 4 7 28 আর 4 হচ্ছে 32। এবার এক অঙ্ক কাটা, 4 দিয়ে আবার গুণ করতে হবে। 4 7 28, 8 হাতে 2, 4 4 16 আর 2 18। এবার হচ্ছে যোগ করতে হবে 9, 8 আর 2 10, 0 হাতে 1, 8 আর 3 11 আর 1 12, 2 হাতে 1 1 আর 1 2, অর্থাৎ 2209। এই 2209 হবে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু আমাদের যেহেতু কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা বের করতে গেলে 2209 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত। দেখো এখানে কি লেখা আছে, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা আছে 2187। এই কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে যোগ করতে হবে, এই কথাটাও আমরা লিখতে পারি যে দ্বিতীয় সংখ্যার সাথে যোগ করতে হবে সমান। দেখো আমরা যে গুণফলটা পেয়েছি 2209, এটাকে আমরা প্রথমে বসাবো 2209 বিয়োগ এই দ্বিতীয় সংখ্যাটা বসাবো, যেটা ছিল আমাদের 2187। এই 2187টাকে আমরা বসাবো। তো এবার বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি দেখো, বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 7 আর কত হলে 9 হয়, 7 আর 2 হলে 9 হয়, হাতে কিছু থাকছে না। এবার 8 আর কত হলে 10 হয়, 8 আর 2 হলে 10 হয়, হাতে 1 থাকছে, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 22 বসে না, তাই না? তাহলে 22 হচ্ছে আমাদের বিয়োগফল। তাহলে এই বিয়োগফলই কিন্তু আমাদের উত্তর, তাই না? এটাই কিন্তু যোগ করলে দ্বিতীয় সংখ্যাটির সঙ্গে 22 যদি যোগ করা যায় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় উত্তর হচ্ছে 22। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা একে একে আমরা ক, খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধানটি করলাম, অর্থাৎ 23 নম্বর সৃজনশীলটি কমপ্লিট করলাম। তো দেখা হবে আগামী পর্বে তোমাদের সাথে 24 নম্বর সৃজনশীল প্রশ্নটা নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো।